তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথাই পরি কষ্ট পেয়েছি, খুব খারাপ লাগারই কথা। সবে মাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, তার আগেই ভাঙ্গার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সেই খাতায় পেয়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণাও সেখানকার। কিন্তু এই মহিলাটি শুরুতে সব চোরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়নে জল ভাসছে পরির। শায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরির চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না, নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যে বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমিই পারি না কাউকে আপন করে নিতে, সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছে করেই দূরে থেকেছে। আসলে রূপালীর কথাগুলো শোনার পর শায়ের ভেবেছিল সত্যি সে পরির যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চাই তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না, কমবে। আমি কথা দিলাম, আমি দূরে থাকলেও আমার রুহু সব সময় আপনার কাছে থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আপনাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু একটা ছোট্ট সংসার চাই, এছাড়া আর কিছু চাই না। আপনি যা চাইছেন তাই হবে, এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও শায়েরকে ছাড়লো না, আষ্টে পিষ্টে ধরে রাখে। পরির এহেন কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল যায়েন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে, তখনই খুশিনার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরি দুজনাই তড়িঘড়ি করে দুপাশে সরে দেয়। খুশিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে শেরান, তুই নতুন বউরে লইয়া ফকিররে দিয়া ঝাড়া দিয়ান। শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির কেন? কেউ নজর পড়েছে, দেহস না ওই বেডি কি কইয়া গেল। আমার ভাল্লা ঠেকতাছে না, তুই বিকালে বউরে লইয়া ওসমান ফকিরের কাছে যাস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আরতে যাবি কইলি, তা যাবি না? আজকে না, কালকে থেকে যাব। খুশিনা মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখে বিকেলে গ্রাম করতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আমি থাকলে আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসে পায়চারি করেছে। সকালে নাস্তা সেরে তার কিছুক্ষণ পরই খুশিনার সাথে রান্না করতে গেল পরি। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই সাক্ষত মানে শায়েরের বাবার কাছে আশ্রয় নেই। বাকি 3 ভাইয়েরা বইদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কি করবে? অভাবের সংসার, নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়ের মা মারা যান এবং একই বছরে খুশিনা ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে শায়েরকে তিনি নিজ সন্তানের মতোই আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকে শায়েরের ফুপু ভক্ত। সাক্ষত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে, কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি।
শায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে, এতেই তিনি খুশি। পরি ফুপুর পাশে বসে রান্না শিখছে, খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরি কলপারে গেল। দিন দিয়ে চারিদিক বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপারের দরজা খুলতে চমকে ওঠে পরি। শৈশবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরি বলে উঠল, আমি পরে আসবো। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে গোসল করুন। শায়ের পরির হাত টেনে ভিতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরি চুপচাপ দাঁড়িয়ে রইল। শায়ের কল চেপে বালতি ভরল, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরি। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে শায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশি শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, সেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে শায়ের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে শায়ের। নিজের কাজ শেষ করে পরি এগুলো ঘরের দিকে। শায়েরকে এখনও বসে থাকতে দেখে বলে, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরির মৃদু চিৎকারে হুঁশ ফিরল শায়েরের। চটজলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে শায়ের প্রস্থান করে। পরি কিছু বুঝল না, চেষ্টাও করল না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করেছে, আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তারা আর কেউ নয়, শায়ের আর পরি। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন, তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে শায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে, পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরি নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত, এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। শায়কে পরীর হাত ধরে আসতে দেখে নড়ছে বসে। ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো শায়ের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়িয়ে বলে, আমার জীবন শেষ কইরে দিয়ে এখন কথা কও তুমি? তোরে অনেক বড় ঘরে বিয়া দিব, তুই সুখী হবি। ওই এতিম পোলার আছে কি, আর তোরে দিব কি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারত। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলছি। চম্পা রাগে ফুসতে ফুসতে ঘরের ভেতর চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে শেহরান শেহরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে শায়েরকে কটু কথা বলতে ভুলো না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশিনা, তবে আজ তিনি পরি আর শায়েরের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজে বকবক করছেন। পরি গালে হাত রেখে তা শুনছে, তার ফাঁকে ফাঁকে শায়েরের দিকে তাকাচ্ছে। শায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব, দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরি ঠোঁট টিপে হাসলো। পাশে বাড়ির একজন মহিলা ঘরে এলো, খুশিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুফু, তোমার মায় কখন যাইতে কইছে? তুমি এখনো বইয়া আছো? তারপর তিনি শায়ের আর পরির দিকে তাকি হেসে বলল, তুমিও না ফুফু? সেহারান নতুন বিয়া করছে, কই ওগো একটু একলা সময় দিবা তা না। আমি হইলে সন্ধ্যার পর দুইজনের ঘরে তালা দিয়া চলে যেতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি। লজ্জা অনুভূত হতেই মাথা নুইয়ে ফেলল।
এখানকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়। ছোট বড় দেখে না তারা। খুশিনা ধমকে বলেন, মুখের লাগাম টান, আমার ভাইয়ের বেড়া হয়, কথা কমাইয়া কইস। উত্তরে মহিলাটি হাসল শুধু। খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা আটকে দিল। আগের স্থানে এসে বসতেই সাহের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। সাহের মুখে হাসি দেখে পরী বুঝল সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরী এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্ট চিত্রে কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরীর হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সাহের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিজান, আবারও চাইবো। না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে আমি প্রস্তুত। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল, মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরীর হাতে আরেকটু জোরতি জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরীর। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবে সারাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের। এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরী সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর। কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখে সে বলে উঠল, এমন করছেন কেন পরিজান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতেই হাতের বাঁধন আরো শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতে সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরী কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরী বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব, সেই দায়িত্ব আপনার। যথাজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসার মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত। কোন খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়। পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পসরা সাজিয়ে মানব হৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়। তখন সুখের কানে আবেগে আপ্লুত হয়। হ্যাঁ, ভালোবাসার মানুষকে কাঁদায়। কেউ পাওয়ার খুশিতে কাঁদে, আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আড়তে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরী উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পরী শূন্যতা অনুভব করে, সেটা যে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরী। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজে কর্মে আর গল্প করে সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরী। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামিল এলো। পরীকে দেখে বলে, নতুন ভাবি নাইতে যাও? পরী হেসে বলল, হ্যাঁ। ও আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাও মানা আমার, তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি, পুকুরে কেউ যায় না। আমাকে ঘরের পিছনে পুকুরটা, আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পর। আহো তুমি আর আমি যাই, মজা হইব। চামিলি কথা শুনে হাসলো পরী। তারও ইচ্ছে করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলে। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না। পরী ভাবল, সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিচ্ছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরী চামেলি পিছন পিছন গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরী। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে।
চারিদিক ঝোপঝাড়, কলা গাছ আর কলা গাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরি আর চামেলিকে দেখে অবাক হলো সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এখানে আনছস কেন? শেহরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাহিরে যাইতে? আমাকে পুকুরে তো কেউ আহে না আপা, হের লাইগাই নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরিবেশ বুঝতে পারল যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শ্যাওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরে পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটলো না সে। তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগে উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে বিপাকে পড়লো। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়া খোঁজো, পাইয়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হারাইলেও পাইয়া যাইব। ডুব দাও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামলো। ডুবতে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়। সাবান না পেয়ে পরি পানির উপরে এসে বড় করে দম চালো। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং সায়র দাঁড়িয়ে আছে। পরে তার গেঞ্জি আর লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা যেন মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে সায়ের। সাহসী পরি স্বামীর ভয়ে ঢোক গেল। সায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। সায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাও নিষিদ্ধ। সায়ের হাতে একটা ছোট লাঠি দেখে পরি আরও ঘাবড়ে গেল। মারবি নাকি? সায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছি মনে রাখেননি, তাই না? না মানে, আসলে আজকেই এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে? পরি করুণ স্বরে বলল, মাফ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো, আপনি একটু দেখুন না খুঁজে। পরি অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামলো। ডুব দিয়ে মুহূর্তে সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরির মুখে হাসি ফুটলো। সায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আপনি কখনোই পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারোর সাথে বাড়ির বাইরেও যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? সায়ের পরির হাতটা ধরে কাছে টেনে নিয়ে বলল, আমার একটি মাত্র পরিজন। আমি চাই না আমি যেন ওই পরিজনের দর্শন আর কোনো পুরুষ করুক। আমাকে আপনার কাছে খুব যত্ন করে আঁকলে রাখবো। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো। পরি মৃদু রাগ নিয়ে বলল, কি? সায়ের হাসলো। অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে, ভালোবেসে কুল পায় না আবার মারবো? পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে শেহরান ভাই, তোমরা আওনো ওঠো নাই, ঠান্ডা লাগবো যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের। কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছু বুঝলই না। সায়ের ধমকিয়ে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া আবার আসছে। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে সায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখলো ঘরে পরি নেই, তখন ফুপুকে জিজ্ঞেস করে। সাইকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির ওপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির ওপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো সায়ের। আজকে ভালোই ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। সায়ের সেই চেষ্টাই করছে। বেজা কাপড় বদলে ঘরে এলো পরি। সে সায়েরকে জিজ্ঞেস করলো, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজন, পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটু মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায়। সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতেই খুশিনা এসে ঢুকলো। মুখটা বিকৃত করে সায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাবার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে।
এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকলো না শায়ের। দুপুরে খাবার শেষ করে সে চলে গেল। পরবর্তী সময়টুকু শায়ের জন্য সেই অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তেই খুশি হলো পরি। দ্রুত দরজা খুলতে গিয়ে থেমে গেল। শায়ের বলেছিল রাতে সে যদি না ফিরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খুলে। তাই পরি থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে, তাই সে জিজ্ঞেস করল। কে? অপর পাশ থেকে জবাব না পেয়ে পরি বুঝে গেল যে শায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশের উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরি ভাবল বোধহয় শায়ের এসেছে, তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞেস করলো। পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো। মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল। সোহান ভাই আছো? চমকে গেল পরি। সত্যি তো, শায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না, কিন্তু সে ভয় পেল না। শত্রুকে প্রতিহত করতে পরি জানে এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্ত যথেষ্ট। পরি দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেননি, আপনি চলে যান। থেমে গেল না লোকটা, ওখানেই দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি আমি হইলাম পলাশ, আপনাদের দেবর। দরজাটা একটু খুলেন, আপনার লগে সাক্ষাৎ করতে এলাম। পরি জানে না আদৌ কোনো দেবর আছে কিনা। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরি বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আসেন, আপাতত চলে যান। পলাশ চাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার জন্য অনুরোধ করতে লাগলো। পরি জবাব দিতে দিতে হয়রান শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার দরজায় টোকা নাড়ল কেউ। পরি বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলে, এত ঘাটতারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরির। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরি দ্রুত দরজা খুলে দিল। শায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। শায়ের এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকে তাকিয়ে আছে। পরি তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে, ভেতরে আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি। শায়েরের কপাল কুঁচকে এলো। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে। আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ, ভালো ছেলেও। পরি মাথা নাড়ল। শায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন, আর খারাপ ছেলেদের কথা তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে বালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরির হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরির। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজানের নেশায়। শায়ের চোখে চোখ রেখে পরি বলে, মালিক সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সবকিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনোই হয় না। আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনে। যে ঠোঁটের হাসির থেকে চোখ ফেরানো যায় না, সেই হাসি মারাত্মক সুন্দর, যার সামনের পুষ্টিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সব কিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর। শুধুই সুন্দর? হাসলো শায়ের। এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে। শায়ের সপ্তর্পণে সেই উত্তর দিয়েছিল, কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়, আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ তখনই সুন্দর যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়ের মতো সব পুরুষ সুন্দর হয় না। চেহারার মাধুর্য থাকলে কি মনটা মাধুর্যময় থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হলো পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত।
তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে শাহেরকে ডাকবে কিনা। এর মধ্যে খুশিনা চলে আসে। চুলায় ছাই ফেলার জন্য ভোরে সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরে যাওয়ার সময় দেখলো পলাশ শাহের ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বলেন, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এইখানে কি করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুর দিকে একগাল হেসে বলল, কাল রাতে আইলাম, নতুন ভাবি দরজা খুললো না, হেরে লাইগা এখন আইলাম। হেরা মনে হয় ঘুমাইতাছে। ঘুমাইব না তো কি করব? তোর মতো বলদের লাহান ঘুরবো? এইখানে আইসোস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুপু। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মাই কইল সোয়ান ভাই নাকি বিয়া করছে, বউ নাকি আমগো সম্পার থাইকা মেলা সুন্দর, হেরে লাগায় দেখতে আইলাম। এই বলত, এত বিয়ানে কেউ বউ দেখতে আয়ে? যা সর। আর তোরে শেরান ওর বউ দেখতে দিব না। কেন দিবা না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশিনা রেগে আরো দু কথা শুনিয়ে দিল। দুজনে চেঁচামেচিতে শায়ের পরই দুজনেই চেকে গেল। শায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকি বলে উঠল, সোয়ান ভাই উইঠা পড়ছে, নতুন ভাবি উঠছে, কই দেহি। শায়ের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য তার হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুফু কইল তোমার বউ নাকি দেখতে দিবা না, কেন? সেটা তোর মাও ভালো করেই জানে। যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানে নিচে মারবো। পলাশ পরিমরি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে, শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হলো। বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে মেয়েরা যেখানে জামা কাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরেনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামে মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক। শায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও শায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তো তিনি স্বেচ্ছায় শায়েরকে কাজে নিয়েছেন। শায়ের কাজ হলো মালপত্রের হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে তা লিখে রাখে সে। লোকেদের নানান ধরনের পরামর্শ দিয়ে থাকে। শায়েরের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়েতে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই পেয়েছেন তিনি যে ব্যবসার কিছুই বুঝে না। অবশেষে শায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। শায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসলো। শায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে আমি ভালোই আছি বাবা। তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনার দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছেন, হয়তো তিনি কিছু বলতে চান। শায়ের তা বুঝতে পেরে বলল, চাচা, আপনি কিছু বলতে চাইলে নির্ভয়ে বলতে পারেন। আসলে সেহরান, বড়ই দুঃখে আছি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতেছি ছোট মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো, আপনি চাইলে আমি খুঁজে দেখতে পারি। বাবা সেহরান, এলিজার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। শায়ের চমকালো না। ও আগেও কিছুটা আন্দাজ করেছিল, তাই অত্যন্ত বিনয়ী সুরে সে বলতে লাগলো, চাচা, আপনি হয়তো জানেন না, অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না। আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী, সাথে হতাশাগ্রস্তও হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনেই বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করব কেন? আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে। তোমার দাওয়াত রইল। না আসলে আমি বেজার হয়ে যাব। শায়ের হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলেন। শায়ের নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানোর সময় যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো শায়ের।
পরি তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে। শায়দ তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করলো। পরি পেছন ফিরে শায়রকে দেখি সেদিকে এগিয়ে গেল। শায়রের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে। পরি নিজের আঁচল শায়রের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ছুটছে আপনার, মুখ মুছিয়ে নিন। আপনি মুছিয়ে দিলে মন্দ হয় না। পরি বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে শায়রকে ঘরে নিয়ে আসে। হাত পাখা এনে শায়রকে বাতাস করতে করতে বলে, রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পরি না সূচক মাথা নাড়ে। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে।